আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং ঋক পেশি নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দাগিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ক্লাসটি শুরু করার আগে অবশ্যই খাতা কলম বই নিয়ে বসবে, যেখানে দাগাতে বলবো সেখানে দাগিয়ে নেবে। আজকে আমরা পড়বো স্নায়ুটুসি, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা 10 মার্কের, পুরো 10 মার্কের সৃজনশীল একটা কোশ্চেন আসবে। নিউরন ছবিটা দিয়েই, শুধু ছবির উপর ভিত্তি করে 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। সো আমাদেরকে স্নায়ু টিস্যুটা প্রতিটা লাইন বাই লাইন আমাদেরকে পড়তে হবে। ওকে, তো চলো আমরা পড়া স্টার্ট করি। দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। তাহলে এখান থেকে একটা এমসিকিউ, স্নায়ু টিস্যু কী দিয়ে গঠিত? নিউরন দিয়ে গঠিত। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর, অর্থাৎ মস্তিষ্কে যখন যায় সেখানে সেটা কী হয়? বিশ্লেষণ হয়। তারপরে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের দুটো অংশ। আচ্ছা, তাহলে আমরা এই যে এই লাইনটা পড়লাম এখন এখান পর্যন্ত, এই লাইনটা হচ্ছে কি? স্নায়ুতন্ত্রের বা নিউরনের কাজ কি। ওকে, এরপরে রয়েছে নিউরন কয়টা অংশ নিয়ে গঠিত? সে দুটো অংশ নিয়ে গঠিত। একটা হলো কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, অ্যাক্সন, ডেনড্রাইট। নিউরন কোষ বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। যদি প্রশ্ন আসে নিউরন কোষ আকৃতিটা কেমন, তাহলে উত্তর হলো বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। দ্যাট মিনস নিউক্লিয়াস রয়েছে। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমে রেটিকুলাম থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন পেলাম যে নিউরন কেন বিভাজিত হয় না। উত্তর হলো নিউরনের সাইটোপ্লাজম সক্রিয় সেন্ট্রিওল থাকে না। কোষ দেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। এক মার্কে একটা কোশ্চেন, ডেনড্রন কাকে বলে, ডেনড্রাইট কাকে বলে, এগুলো কিন্তু আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিকও হতে পারে। নিউরনের কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে বলে তাকে অ্যাক্সন বলে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আন্ডারলাইন করে রাখো, অ্যাক্সন কাকে বলে বা অ্যাক্সন কি। একটা নিউরনে একটাই অ্যাক্সন থাকে। আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসবে যে একটা নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? একটি অ্যাক্সন থাকে। পরপর দুটি নিউরনে প্রথমটির অ্যাক্সন ও পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটা স্নায়ু সন্ধি গঠিত হয়, একে আবার সিনাপস বলে। যদি প্রশ্ন আসে সিনাপস কাকে বলে, তাহলে দুইটা নিউরন যখন যুক্ত হয়, দুটা নিউরনের প্রথমটা থাকে অ্যাক্সন এবং পরেরটার কার সাথে যুক্ত হয়? ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে স্নায়ু সন্ধি গঠিত করে, একে সিনাপস বলে। সিনাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে সমন্বয় সাধন করে। এখান থেকে আমরা কিছু কোশ্চেন পেলাম। এতটুকু বক্সের মধ্যে দেখো, এইটুকু বক্সের মধ্যে খেয়াল রাখো যে স্নায়ু টিস্যুর আসলে কাজ কি। এই স্নায়ু টিস্যুর এই যে বক্সের মধ্যে আমি যে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্সই হলো স্নায়ু টিস্যুর কাজ। ওকে, এরপরে রয়েছে অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আমাদের মস্তিষ্ক মাত্র 10% ব্যবহার করতে পারে। ধারণাটি সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। এটা আন্ডারলাইন করো। তাহলে ভুল ধারণা হচ্ছে 10%, সঠিক ধারণা কি? 100% আমরা ব্যবহার করে থাকি। 100%, এটা আন্ডারলাইন করে রাখো, মাস্ট বি, এটা এমসিকিউ আসবে। সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় থাকে না, কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি। এমনকি এটাও ঠিক নয় যে একটি নির্দিষ্ট সময় মস্তিষ্কের 10%-এর বেশি ব্যবহার করা যায় না। এরকম কোনো আসলে সীমা নেই। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণও নেই। আসলে একটা সময় মনে করা হতো যে মস্তিষ্কের নির্দিষ্ট একটা অংশ অর্থাৎ 10%-এর বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, আসলে এই ধারণাটি ভুল এবং নির্দিষ্ট কোনো আসলে সীমা নেই। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। তাহলে আমরা আজকের পড়া থেকে যা জানলাম, স্নায়ু টিস্যু কি, নিউরন কি, স্নায়ু টিস্যু বা নিউরন কয়টা অংশে বিভক্ত, সিনাপস কি, তারপরে স্নায়ু টিস্যুর কাজ কি, এগুলো আমরা আজকে ক্লাসে জেনে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্ত। এই মুহূর্তে তোমরা যে আমার ভিডিওটি দেখছো, লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ।